নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গণ আদালতে বিচার হোক সিআইডি। এ রাজ্যের পুলিশের যারা সংগঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটাতে সমস্ত ভাইটাল ক্রিটিক্যাল তদন্তগুলো সিআইডিকে দিয়ে করানোর কথা, সেই সিআইডির বিচার হোক গণ আদালতে। কেন আদালতেও তার প্রকৃত বিচার হবে না। আমি কেন এই কথা বলছি আজকে জানেন তো? একটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা জানেন, ঠিক যেদিন 13 তারিখ নৈহাটিতে উপনির্বাচন, হঠাৎ 11 তারিখ তাদের মনে পড়লো, বা 10 তারিখ তাদের মনে পড়লো, বা তার আরেকটু আগে মনে পড়লো যে ঠিক নির্বাচনের আগের দিন আমার অর্জুন সিংকে ডাকা দরকার। ডাকলেন অর্জুন সিংকে কী কেসে? যখন তিনি বিজেপিতে গিয়েছিলেন তখন তার বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে 4 কোটি টাকার একটা টেন্ডার দুর্নীতির বিষয়ে একটা মামলা শুরু হয়েছিল। সেইটার জন্য ইনভেস্টিগেশনের জন্য ঠিক 13 তারিখ নির্বাচন, 12 তারিখ সকাল 11:30টায় তাকে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে সিআইডি। এবং তারপর অর্জুন সিং আদালতে যান। আদালত বলেন হ্যাঁ আপনি যাবেন, কিন্তু 13 তারিখ নন, 12 তারিখ নয়, নির্বাচনের পরের দিন 14 তারিখ সকাল 11:30টায় যাবেন, নির্বাচনের আগের দিন। অর্থাৎ নির্বাচনের আগের দিনটা অর্জুন সিংকে ব্লক রাখা, যাতে নৈহাটির নির্বাচনের ব্যাপারে মাথা না ঘামাতে পারেন। সিআইডি সেই লক্ষ্যেই কাজটা করেছিল। প্রশ্ন হলো কি সিআইডি নিজে থেকে এটা করেছিল? না, নবান্নের ওই ভদ্রমহিলার নির্দেশ সেটা করেছিলেন। এবং অবশ্যই রাজীব কুমার এর মধ্যে ইনভলভড, গ্যাং অফ 7 যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারিপাশ ঘিরে থাকেন তারা ইনভলভড, যে এইভাবে এমন একটা করুন যাতে অর্জুন সিং ব্লক থাকেন। এবং ক্যামাক স্ট্রিটের ভাইপো এখন তো তার ব্রেন চালু হয়ে গেছে, ফলে তিনিও নির্দেশ দিচ্ছেন যে অর্জুন সিংকে এই সময় ডাকুন। আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন সিআইডি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, এফেক্টিভ এবং কম্পিটেন্ট একটা অথরিটি এই বাংলায়। আমি সিআইডি সমালোচনা করছি মানে এই নয় যে তাদের কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সিআইডির কম্পিটেন্সিকে কোথায় তলায় নামান, আমি সেটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করার জন্য আজকের এই প্রতিবেদনটা পেশ করছি। আপনি অর্জুন সিংকে 100 বার ডাকুন, সে নিয়ে কোনো আপত্তি নেই। আর আপনি অর্জুন সিংকে 1000 বার ডাকুন, তাতেও আমার কোনো আপত্তি নেই। অর্জুন সিংয়ের বিষয়ে আপনারা তদন্ত করুন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন নৈহাটির নির্বাচন তার আগের দিন সকাল 11:30 আপনাদের মনে পড়লো যে তাকে ডাকতে হবে, এতদিন ডাকেননি কেন? অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন বেশ কিছুদিন, এতদিন ধরে ডাকেনি। এইবার কেসটাকে ওপেন করে ডাকার প্রয়োজন মনে হলো, জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে হলো। এইখানেই হচ্ছে সিআইডির শয়তানি। এটা ধরিয়ে দেওয়ার জন্য বলছি। সিআইডির অফিসাররাও প্রকারান্তে স্বীকার করেন। একজন অফিসার তো আমার খুব পরিচিত এক ভদ্রলোককে পরিষ্কার বলেছেন, আর পাচ্ছি না, এই দাসত্ব আর ভালো লাগছে না, কবে রিটায়ারমেন্ট জানি না। আমি নাম বলছি না, প্রকাশ্যে নিয়ে আলোচনা করা উচিত না। কতটা দুর্ভাগ্য বলুন তো, কম্পিটেন্ট অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আর ওই তোলাবাজ ভাইপো ক্যামাক স্ট্রিট থেকে বসে কি করছে। প্রশ্নটা হচ্ছে এই সিআইডিকে তো ভালো কাজে লাগানো যায়, এফেক্টিভ কাজে লাগানো যায়। সব সময় সিআইডিকে দিয়ে আপনি খারাপ কাজে লাগাবেন কেন? আমি আবারও বলছি, অর্জুন সিংকে 100 বার নয়, আপনি 1000 বার ডাকুন, কিন্তু নির্বাচনের আগের দিন আপনাকে ডাকতে হবে, ঠিক 11:30টার সময় ডাকতে হবে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবেন কেন? এই সিআইডিকে দিয়ে খারাপ কাজগুলো মমতা প্রশাসন করেন। আর সিআইডির যারা মাথা কর্তা ব্যক্তি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেনই বা এই নির্দেশটা মান্যতা দেন যে আমরা এখন ডাকবো না? কী হবে? কম্পালসারি ওয়েটিং, ডিটেনশন, কোনো একটা জায়গায় আটকে রেখে দেওয়া, কোনো একটা জায়গায় কোনো একটা কেস ফাইল করে দেওয়া, মাথা উঁচু করে পরিবারের কাছে তো থাকবেন। আমি সিআইডি অফিসারদের বলছি, ইচ্ছে করে না একটু ভালোভাবে বাঁচতে, ইচ্ছে করে না একটু মাথা উঁচু করে থাকতে, ইচ্ছে করে না যে পরিবারকে একটু সম্মান দিতে? আপনাদেরও পরিবার পরিজন আছেন, তাদের দেখলে লোকে বলেই তো ইচ্ছে ঘরের মালিকের পরিবারের লোকজনেরা। ইচ্ছে ঘরটা কি? সিআইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর। অর্থাৎ একে দিয়ে আমি মাঝে মাঝে টাইট দেবো, স্ক্রু টাইট দেবো, বিরোধীদের টাইট দেবো। আচ্ছা, একটা খুব সিম্পল কথা আপনাদের কাছে বলি, এটা বহুবার চর্চিত, তাও বলি। অর্জুন সিং 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন। অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথি ছিলেন কতদিন? 2019-এর আগে 1998 সাল থেকে তার সারথি ছিলেন। 1998 থেকে 2018 অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপনার কোনো কেস মনে হয়নি। ভাটপাড়া যখন পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন অর্জুন সিং যখন চেয়ারম্যান ছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান ছিলেন। তখন আপনার মনে হয় নিজের বিরুদ্ধে কোনো একটা মামলা ফাইল করা দরকার। 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কন্টেস্ট করলেন, নির্বাচনে জিতলেন। 2019 থেকে 23 এই যে 24, এর মধ্যে প্রথম 3.5 বছর বিজেপির মধ্যে ছিলেন অর্জুন সিং। সেই সময় তার বিরুদ্ধে একাধিক মামলা, আমি শুনেছি 120টা না 130টা মামলা তার বিরুদ্ধে। অথচ
1998 থেকে 2019 পর্যন্ত অর্জুন সিং তৃণমূলে ছিলেন। তৃণমূল ক্ষমতা এলো কবে? 2011 সালে। 2011 সাল থেকে 2019 সাল, এই 9 বছরের মধ্যে মনে পড়েনি যে অর্জুন সিং কোনো খারাপ কাজ করেন। তখন তার বিরুদ্ধে একটি মামলাও করেনি ব্যারাকপুরের পুলিশ কমিশন। কবে শুরু করলেন? যখন তিনি বিজেপিতে গেলেন। অর্থাৎ তখন তিনি খারাপ যখন বিজেপিতে গেলেন। যতদিন আমার দলে ছিলেন তুমি ভালো ছিলে, তুমি সুন্দর বালক ছিলে, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এবং কাদের দিয়ে করাচ্ছেন ভাবুন, এই কলকাতার বর্তমান পুলিশ কমিশনার এখন খুব সাধু সাজার চেষ্টা করেন না, মনোজ ভার্মা। আমি এর সম্বন্ধে অনেক ইতিহাস আপনাদের কাছে বলবো ভবিষ্যতে। এই মনোজ ভার্মা নিয়ে গিয়েছেন গোয়েন্দা প্রধান হিসেবে অজয় ঠাকুরকে। সেও আরেক কীর্তিমান, গুণী কীর্তিমান। তো এই মনোজ ভার্মা অজয় ঠাকুরকে লেলিয়ে দিলেন, একদিকে ব্যারাকপুর পুলিশ কমিশন, ওদিকে সিআইডি। আচ্ছা, এই সিআইডিকে লেলিয়েছেন মুকুল রায়ের বিরুদ্ধে। মুকুল রায় যখন বিজেপিতে গিয়েছেন, কতবার সিআইডি ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল মনে আছে? কোনো একটা বিশেষ বিষয়। সেই মুকুল রায় যখন তৃণমূলে চলে গেলেন, আর কোনো দিন জিজ্ঞাসাবাদ করেছে? আর কোনো দিন ডেকেছে? তার মানে আপনার কেসটা ছিল না, কেসটা আপনি সাজিয়েছিলেন, কোনো না কোনোভাবে সাজিয়েছেন। দেখো আমার কত ক্ষমতা, আমি টাইট দিতে পারি তোমাকে সিআইডিকে দিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এই সিআইডিকে চিনিয়ে দেওয়া দরকার। দেখুন, সিআইডির বিরুদ্ধে জনমত তৈরি করা দরকার, বাংলার মানুষকে জানানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো প্রতিষ্ঠানকে নষ্ট করছেন অনেক কম্পিটেন্ট অফিসারকে দিয়ে। কি কীর্তিটা করাচ্ছেন বলুন তো? শেখ শাহজাহানের সময় এই ভবানী ভবনে শেখ শাহজাহানকে তুলে নিয়ে গিয়ে কী প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছিল কলকাতা হাইকোর্টে ইন্টারফেয়ার না করলে? এই শেখ শাহজাহানকে জেলে পোড়া যেত, সিবিআই পেতে পারতো বলুন তো? এই 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 সিআইডিকে কাজে লাগানো। আমি আরেকটা ঘটনা বলি। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড, তিনি একজন আইনজীবী, তাঁর বিরুদ্ধে একটা মামলা করানো হলো। যখন জাস্টিস অমৃতা সিনহা একটার পর একটা রায় দিচ্ছেন না ভাইপোর ব্যাপারে, তার বিরুদ্ধে একটা মামলা করানো হলো। কোথায়? কুখ্যাত দক্ষিণ বিধাননগর থানা। একটা থানা আছে কুখ্যাত, এই দক্ষিণ বিধাননগর থানার এই অপকীর্তি করানোর জন্য ওখানে অফিসারকে বসিয়ে রাখা হয়। সেই কুখ্যাত দক্ষিণ বিধাননগর থানার একটা এফআইআর করানো হলো, একটা অভিযোগ জানানো হলো, তারপর মামলা, এবং সেটা সিআইডি হস্তান্তর। সিআইডি জিজ্ঞাসাবাদ করছেন। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে বারবার করে ডেকে পাঠানো হচ্ছে, ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করানো হচ্ছে। আমি আইনজীবীদের মারফত শুনেছি, জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু আমি তাদের মুখ থেকে শুনেছি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের নামে বসিয়ে রাখা, এবং তারপর ডেকে বসিয়ে বলা, আপনার স্ত্রীকে একটু বলুন না যাতে একটু সমঝে গিয়ে রায়গুলো দেন। আপনার কন্যাও তো বিদেশে থাকেন, তারও তো সমস্যা হতে পারে। অর্থাৎ প্রকারান্তে থ্রেট দেওয়া, থ্রেট কালচার এখন শোনেন না, ভয় দেখানো। আমি আইনজীবীদের মারফত শুনেছি। শেষ পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড অন্তত পুরো ব্যাপারটাকে থামাতে পেরেছেন। কেন এই অসভ্যতা করেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কাণ্ড করেছেন। আমি বলছি, সিআইডির অফিসার আপনারা যথেষ্ট কম্পিটেন্ট, কিন্তু আপনাদের যখন খারাপ কাজে লাগানো হয়, একবার আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না? মনে হয় না যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি যে এই গোলামি কেন করব? না, নো কথাটা বলতে পারেন না। অসুবিধাটা কোথায়? জাভেদ শামীম তো না কথাটা বলেছেন, দময়ন্তী সেন তো না কথাটা বলেছিলেন, হারিয়ে গেছেন তারা জীবন থেকে। বলেছিলেন যে না, আমি পার্ক স্ট্রিট কাণ্ডের পুরো ব্যাপারটা আপনার সঙ্গে সহমত নই, বলেছিলেন বলে তাকে কম্পালসারি ওয়েটিং বা নর্থ বেঙ্গলে ট্রান্সফার, সব কিছু হয়েছে, কিন্তু তারা এখন মানুষের সম্মানিত। কিন্তু আপনারা যারা সিআইডি অফিসার, আপনাদের লোকে টিটকিরি মানে হাসে দেখলে, কলকাতা পুলিশকে দেখলে এখন ব্যঙ্গ টিটকিরি করে, হওয়া উচিত নয়। আপনারা যথেষ্ট শিক্ষিত, মার্জিত, পড়াশোনা শিখে পুলিশ সাদা খাতা জমা দিয়ে আপনারা হয়নি। ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট আপনার নন। তোলাবাজ ভাইপোর ওই জাল MBA ডিগ্রি আপনাদের নয়। আপনারা পড়াশোনা করে সিআইডি অফিসার হয়েছেন। কেন এরকম করেন? এই সাম্প্রতিককালে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে সিট গঠন হয়েছিল, মনে আছে? সেই সিট গঠনেও 4 জন অফিসারকে নেওয়া হয়েছিল। তার মধ্যে সোমা দাস মিত্রকে সম্ভবত, আমি যদি ভুল না বলি, এই সিআইডি থেকে নেওয়া হয়েছিল। তিনি বোধহয় প্রধান ওখানকার। সেই সিট গঠন কিসের জন্য আর জি কর মেডিকেল কলেজে হসপিটালে হয়েছিল? পরিষ্কারভাবে এই সন্দীপ ঘোষের যা অপকীর্তি, সমস্ত অপকীর্তিকে কভার আপ করার জন্য পুলিশকে দিয়ে, ওয়াকার রাজা আরও কয়েকজন ছিলেন, ইন্দিরা মুখোপাধ্যায়রা ছিলেন, এদের দিয়ে কভার আপ করা। যেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসার থাকার দরকার, পুলিশের অফিসারদের পাঠিয়েছেন যাতে কভার আপ মিশন করা যায়, ঢাকা যায়, যাতে সন্দীপের কীর্তিগুলো যাতে বেরিয়ে না যায়। সন্দীপের কীর্তির ভেতরে যে টাকা পয়সার ডিল আছে, যে ডিলে আমারও প্রচুর ইন্টারেস্ট আছে, আমার ভাইপোরও প্রচুর ইন্টারেস্ট আছে, এই অঙ্ক কারুর মনস্তত্ত্বে কাজ করছিল কি? প্রশ্নটা রাখলাম, একটু ভালো করে ভেবে দেখবেন। ফলত 4 জন পুলিশ অফিসারকে রাখা হলো, তার মধ্যে সিআইডির অফিসারকেও নেওয়া হলো। যেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের বড় ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে,
সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাউকে না নিয়ে নেওয়া হলো সিআইডির একজন অফিসারকে। কী করবেন তিনি? ফাইন্যান্সের ব্যাপারে কী বুঝবেন? ক্রিমিনাল অফেন্সের ব্যাপারে বোঝা গেল যে সিআইডি বুঝতে পারেন, কিন্তু ফাইন্যান্সিয়াল করাপশনের ব্যাপারে কে করবেন? আক্তার আলী ডেপুটি সুপার, তিনি 1.5 বছর আগে কমপ্লেন করেছিলেন ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এই নারায়ণ স্বরূপ নিগমকে সমস্ত ফাইল ধামাচাপা দেওয়া হয়েছিল। সিআইডি, এই সিবিআই শেষ পর্যন্ত ইনভেস্টিগেশন করতে গিয়ে ওই বেলেঘাটার বাড়ি থেকে, সন্দীপ ঘোষের বাড়ির আলমারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অ্যান্টি করাপশন ভিজিলেন্স স্বাস্থ্য ভবনে যা ফাইল টাইল জমা পড়েছিল, আক্তার আলী যা জমা দিয়েছিল সেইগুলোকে উদ্ধার করেছে। অর্থাৎ যার বিরুদ্ধে অফেন্স তার বাড়ি থেকে ফাইল উদ্ধার করছে সিবিআই। কি করেছে সিআইডি? যে কাজগুলো সিআইডির পশ্চিমবঙ্গের মাটিতে করা দরকার করে বলুন তো? গোয়েন্দা দপ্তর বলে কিছু আছে? সিআইডি তো বেসিক্যালি একদম মানে ডিপ কনস্পিরেসি বা ইনভেস্টিগেশনের মধ্যে ঢোকে। আজকে যে এই যে এতে জগদ্দলে যে ছেলেটি মারা গেল, বাচ্চা ছেলে, তৃণমূলের ছেলে, মারল তৃণমূল, তার পরিবার বলছে। গোয়েন্দা বিভাগ কী কাজ করছে পশ্চিমবঙ্গে বলুন তো? কেউ প্রশ্ন করবেন? অলোক রাজরিয়া একটা মানে অপদার্থ পুলিশ কমিশনার, ব্যারাকপুর পুলিশ কমিশনার, তিনি বলছেন এখন আমাদের এ করবেন না, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। কী হচ্ছে? হ্যাঁ, অপরাধী আপনি ধরবেন, কিন্তু অপরাধটা তৈরি হতে দিচ্ছেন কেন? ক্রিমিনাল অফেন্স হচ্ছে, এটা ধরার তো একটা সরকারের গোয়েন্দা বিভাগের কাজ। কোথায় তারা? অর্জুন সিংয়ের পেছনে লাগবো, শুভেন্দুর পেছনে লাগবো, অমৃতা সিনহার পেছনে লাগবো? এর জন্য আপনারা পড়াশোনা শিখেছেন? অশোক স্তম্ভ দেওয়া উর্দি পরে ভবানী ভবনে বসে থাকেন, লজ্জা করেন আপনাদের? একটু লজ্জাবোধ আনুন। আমি বলছি আপনাদের একটু লজ্জাবোধ আনুন। আমি আপনাদের রেসপেক্ট করি, বিশ্বাস করুন, আপনাদের পড়াশোনা, শিক্ষা, মেধা। এই যে রাজীব কুমার, যথেষ্ট শিক্ষিত, পড়াশোনার ট্যালেন্টেড অফিসার। আমি শুনেছি কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার র্যাঙ্কের বহু অফিসারের সঙ্গে যাদের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে, প্রচণ্ড ট্যালেন্টেড অফিসার। তো সমস্ত কুকর্ম এই লোকটিকে দিয়ে করানো। সে সারদা নথি লোপাট থেকে অদ্যাবধি এখন গ্যাং অফ 7-এ ঢুকেছে। এফিশিয়েন্ট অফিসারদের মমতা এইভাবে নষ্ট করেন, ভাইপোর তাদের বকলমে চালান। আমি বলছি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অফিসারদের বলছি, ডিসিপ্লিন মেনে চলুন, সরকারি আদেশ মেনে চলুন, কিন্তু না কথাটা বলতে শিখুন যখন অন্যায়, বেআইনি, অসাংবিধানিক কাজ আপনাদের দিয়ে করানো হবে। কেন? আপনাদের পরিবার আছে, আপনাদের পরিজন আছে, আপনাদের মান আছে, আপনাদের মর্যাদা আছে, আপনাদের শিক্ষা আছে, আপনারা পড়াশোনা করে, আমি বিশ্বাস করি না আপনারা সাদা খাতা জমা দিয়ে পুলিশ হয়েছে, টপ লেভেলের পুলিশ অফিসার হয়েছে, আপনারা আপনাদের যোগ্যতায় পুলিশ অফিসার আছেন। কেন 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 এই নোংরামির শরিক হবে না? যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে 13 তারিখে আমাকে 12 তারিখে ডাকতে হবে? আমি বলছি আপনাদের এবার গণ আদালতে বিচার হওয়া দরকার। এক্সপোজ করবো আপনারা যা যা কাণ্ড করেন না, প্রচুর তথ্য সংগ্রহ করছি। আপনাদেরই প্রাক্তন সিআইডি সহকর্মীরা প্রচুর তথ্য আমাদের কাছে দেন, সম্মিলিত করে রাখি, মাঝে মাঝে একটা ঘটনা আবার বলবো। মানমর্যাদা বাড়বে তো? কলকাতা পুলিশকে দেখলে টিটকিরি মারে লোকে। কলকাতা পুলিশকে দেখলে জুনিয়র ডাক্তাররা লালবাজারের সামনে ছড়া কেটে কেটে বলছেন, ভোর হলো, দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। আচ্ছা বলুন তো, এতে কি কলকাতা পুলিশের মান মর্যাদা বেড়েছে? আমারও পরিবারে একজন পুলিশের একজন আত্মীয় কাজ করতেন, তিনি নেই, প্রয়াত হয়েছেন। খারাপ লাগে, বিশ্বাস করুন। আমার যদি আত্মীয় পুলিশকর্মী নাও থাকতো, যারা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডিতে কাজ করেন, তারা আমার আত্মীয়, কেন তাদের জন্য আমাদের জীবনটা অনেক সেফ থাকে বলে বিশ্বাস করি। আমি গর্ববোধ করতে ভালোবাসি এই বাংলার, এই কলকাতার মানুষ হিসেবে, যখন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হয়। আর আজকে খিচুড়ি বিতরণ করতে হয় ডিজিকে। কেন 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 এই স্তরে নামান বলুন তো? যে পুলিশ সাব ইন্সপেক্টরটি গুলিতে মারা গিয়েছিল, বিচার পেল আপনি বলুন তো? আপনারা বলুন, আপনি পুলিশকর্মীরা বলুন, খিদিরপুরে যে পুলিশকর্মী মারা গেল, তার অসহায় বিধবা স্ত্রীর মাথার সিঁদুরটা মুছে গিয়েছিল, রাজনৈতিক নেতারা করেছেন, তার বিচার কিন্তু হলো না। আপনারা যারা পুলিশকর্মী, আপনাদের পরিবারের কাছে বাবা মানে স্ত্রী, পুত্র, কন্যা, সংসারে গিয়ে বলতে হয় না যে আমাকেও সরকার ডিএটা দেয় না, আমাকে 14% দিয়ে দেয়, অসমে 50% ডিএ পায়, সারা ভারতবর্ষে সমহারে ডিএ পায়, আর আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের 14% ভিক্ষার দান দিয়ে আমাদের এই গোলামি করাতে হচ্ছে। কেন করবেন না? কেন রিক্রুটমেন্ট হবে না? পুলিশে প্রশ্ন করেন না কেন? কেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনাদের পুলিশ চালাতে হবে? আপনাদের দুর্নাম, আপনাদের দুর্নাম মানে মানুষের দুর্নাম, সরকারের দুর্নাম, রাজ্যের দুর্নাম। সরকারের দুর্নাম বলে কিছু নেই, সরকারটাই অপরাধী সরকার। তা আপনারা যারা শিক্ষিত মানুষ, পুলিশ একটু ভাবুন,
আজকে যা বলছি, আপনাদের গণ আদালতে বিচার হওয়া দরকার, আপনাদের তথ্যগুলো নিয়ে আলোচনা হোক, চর্চা হোক, প্রত্যেকটা মানুষকে বলছি। যে অপকর্ম, যায় অপকর্ম আপনাদের দিয়ে করানো হবে, আমি সেগুলো নিয়ে আসবো, মাঝে মাঝেই আসবো, কথা বলতে ভয় পাই না। আপনার 41-এ আগের নোটিশ, এখন কোনো নোটিশ বিএনএসে ধরাবেন, যাবো 2 রাত জেল খাটবো, আমার কোনো ভয় টয় নেই। আপনাদের চোখে চোখ থেকে এক্সপোজ করার কাজটা কিন্তু করব। অসভ্যতা বন্ধ করুন, অভদ্রতা বন্ধ করুন। 200 বার আপনি অর্জুন সিংকে ডাকুন, কিন্তু এই নৈহাটি ইলেকশনের আগের দিন ডাকতে হবে, চ্যাংড়ামো হচ্ছে। হ্যাঁ, চ্যাংড়ামি করে বেশি দিন পাবেন না। আমি সরি টু সেই শব্দবন্ধটা ব্যবহার করতে ইচ্ছে করছিল না, কেন আপনারা শিক্ষিত, মার্জিত, রুচিশীল মানুষ বলে এখনও বলছি। কেউ কেউ মানেন না, তাও বলছি। আমি আপনাদের রেসপেক্ট করি, আমি আপনাদের ওবে করতে চাই, কিন্তু যাকে সম্মান করি, যাকে মান্যতা দিতে চাই, তাকেও মান্যতা রক্ষা করার দায়টা নিতে হবে। শুনছেন? সিআইডির পুলিশ অফিসাররা কান খুলে শুনুন যা বললাম।